বাড়িতে দর্শকদেরকে বলবো, বাড়িতে যা কিছুই থাকুক প্যানিক করবেন না, ভয় পাবেন না। সবচেয়ে ক্ষতিকর হলো মানুষ, সবচেয়ে ভয়ঙ্কর হলো মানুষ। মানুষের থেকে ভয়ঙ্কর কিছু নেই। কিচ্ছু হয় না। ভূত আপনার গলা টিপে ধরবে না। ভূত থাকলে বাড়িতে হয় আপনার, হয়তো আপনি ভয় পাবেন, আয় উন্নতি হবে না। আর ফেরার সময় কি হলো, ভোটের আগের দিন ছিল বুঝলে, তার পরের দিনই ভোট, রাস্তাঘাট যথারীতি ফাঁকা। ফেরার সময় মা রিক্সাতে করে আসছে, আর উল্টো দিক থেকে একটা স্করপিও রিক্সাটায় ধাক্কা দিল। আর আমার মা ছিটকে গিয়ে স্করপিওর ওয়াইপার আছে না, তো ওয়াইপারের মধ্যে ঝুলছিল। কে বলুন যে পঞ্চমুখী হনুমান স্তোত্র পাঠ করব কিনা। গুরুদেব যদি বলেন যে করবেন, তবে আপনি করবেন, নয়তো করবেন না। পঞ্চমুখী হনুমান স্তোত্র পাঠ করলে দিনে একবার করেই পাঠ করুন না আপনি। কোনো ভূত থাকতে পারবে না, কোনো অপদেবতা থাকতে পারবে না, গ্যারান্টি। সেখানে কিছু ময়দার পুতুল, মানে লাল ইয়ের মধ্যে, লাল কাপড়ের মধ্যে কাকের পালক, বিড়ালের নখ, এসব পাওয়া গেছিল। সেদিন রাতে আমার খুব জ্বর এসেছিল। সেদিনকেই রাতে আমার খুব জ্বর এসেছিল। এবার আমি স্বপ্নে দেখলাম যে আমার সেই ছায়া, মানে মূর্তিটা, সেই বাচ্চাটাকেই। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকের যে ভৌতিক ঘটনাগুলো আছে, এমন না যে সারা বছর ধরে এক একটা ঘটনা চলেছে, সেরকম না। কিন্তু খুবই নমিনাল এবং গল্পগুচ্ছ আছে একটা, কিন্তু একটা বইয়ের মতো ছোট ছোট গল্প, কিন্তু খুব এফেক্টিভ। আমাদের সাথে আছে আজকে আমাদের গেস্ট চিরঞ্জিত দা। চিরঞ্জিত দা আমাদেরকে বলবে তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা, তার বাড়ির কিছু ঘটনা, তিনি মানে কি কি দেখতে পারেন সেটার উপর ঘটনা, তার সাধক একটা রূপ, সে সেই বিষয়টাকে নিয়ে রেখেছেন তিনি, কিন্তু তিনি সেটা করেন না, অল্প সময় পর্যন্ত করেন। পুরো পডকাস্টটা আপনাদের দেখতে হবে, না দেখলে আপনারা বুঝতে পারবেন যে বারুইপুরের মতো জায়গায় এত কিছু কি করে আছে। তো যাই হোক, ডাইরেক্ট তার কাছে যাবো, কিন্তু যেটা নাম্বারটা ব্লিঙ্ক করছে আপনারা জানেন কীভাবে চিরঞ্জিত দা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে, ফোন করেছিল। তাই জন্যই বলছি আপনারা ফোন করুন, আসুন, ভৌতিক ঘটনা থেকে শুরু করেন, যে কোনো বিষয়ে ঘটনা আপনারা আমাদের সাথে শেয়ার করুন। আর লাইক সাবস্ক্রাইব তো করেনই না, সেটা প্লিজ করে দেবেন। আর ডাইরেক্ট চিরঞ্জিতদার কাছে। কেমন আছো দাদা? ভালো আছি। আর আজকে আমরা শুনবো পুরোপুরি বারুইপুর বেশ একটা সত্যি ভৌতিক, মানে ভৌতিক ঘটনা একটা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অনেকদিন আগে একবার শুনেছিলাম একটা ঘটনা এরকম ছিল। হুম, তা আজকে তোমার কাছে আমি কি পাবো? হুম, মানে প্রথম তুমি বলছিলে অফ দ্য হুম, ক্যামেরা, কথা বলছিলাম যে হুম, ছোটবেলা থেকে পুরো হুম, তোমার হুম, এতদিন পর্যন্ত তুমি দেখছো হুম, হুম, নানান টাইপের জিনিস হুম, তুমি দেখতে পাও। হুম, তো বলবো যে ছোটবেলার ঘটনাটা যা শুনবে তারা হুম, মানে কেউ মানে বিশ্বাস হবে না, কারণ আমি তো শুনেছি, ফোনেও শুনেছি, তুমি আচ্ছা, লিখেও পাঠিয়েছিলে হ্যাঁ, আমাকে। হ্যাঁ, 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 তো তুমি তোমার মতো হ্যাঁ, করে স্টার্ট করো। হ্যাঁ। তা আমি ফার্স্টেই যে ঘটনাটা বলবো, আমার এখন বয়স মোটামুটি 38। আমি তখন ক্লাস 8-এ পড়তাম, 12-14 বছর মতন বয়স। তা আমি প্রতিদিনই বিকেলে একটু খেলাধুলা করতাম। হুম। তা খেলাধুলা করার পরে আমি যখন বাড়ি আসছি, তখন বাড়ি আসার আগে, মানে গ্রামে, তখন কিন্তু গ্রামে থাকতাম আমি। এবার গ্রামের বাড়িতে, বাড়ির থেকে বাথরুম একটু দূরেই হয়। হুম, 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 তা হুম। আমি ওয়াশরুমে গেছিলাম, গিয়ে জাস্ট মুখটা ধুলাম। মুখটা ধুয়ে আমি বাড়ির দিকে আসছি। আস্তে, আস্তে আসলে যেখানে বাড়ি, যেখানটা আমি এন্ট্রান্স করব, সেদিকটা আমি জাস্ট একবার তাকালাম, লেফট সাইড। তাকিয়ে দেখি মানে অন্ধকার ছিল তখন, কিন্তু জাস্ট সন্ধে হচ্ছে সেরকম অন্ধকারটা। একজন বাচ্চা, তার সারা গায়ে ব্যান্ডেজ বাঁধা, আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, পুরো শান্তভাবে তাকিয়ে আছে। এবার আমি তার দিকে যেতে গেলাম, দুপা আমি এগিয়ে গেলাম। তাও আমার একটুখানি ভয় লাগলো। ফার্স্টে দেখে আমি ভয় লাগেনি, শুধু শুধু যাবো, আমি লাইটটাকে জাস্ট জ্বালিয়ে যাই। আর আমি তখন খুবই রোগা ছিলাম। লাইট জ্বালাতে আমার 1 সেকেন্ড লেগেছে। জাস্ট 1 সেকেন্ডে লাইটটা জ্বালিয়েছি। জ্বালিয়ে আমি সেদিকটাতে গেছি, দেখি আর কেউ নেই। আর আমি পুরো জায়গাটায় খুঁজে দেখলাম, ওই কিছু সেকেন্ডের মধ্যেই পুরো জায়গাটা খুঁজে দেখলাম, দেখি সেখানে কোথাও কেউ নেই। সেটা যদি সত্যি মানুষ হতো, বা ধরো কোনো এলিয়েনই হলো, অত তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যাওয়া সম্ভব না, বা চলে যাওয়া সম্ভব না। কোনো মানুষ যদি চলে গেল, কোনো বাচ্চা যদি ছুটে চলে গেল, অত তাড়াতাড়ি কিন্তু যেতে পারতো না। আমার মনে হয় ওটা হয়তো মানে ভৌতিক কিছুই এটা তোমার ছিল। দেখা প্রথম ছিল? হ্যাঁ, এটা আমার দেখা প্রথম ছিল। মানে ছোট হলেও এবার মানে
মানে ওখানটা কেন, কারণ কি জন্য বাড়িতে সেটা জানা হয় গেছে কি কোনোভাবে? এবার পরের ঘটনাটা শোনো। এবার সেদিন রাতে আমার খুব জ্বর এসছিল। সেদিনকেই? সেদিনকেই রাতে আমার খুব জ্বর এসছিল। হুম। এবার আমি স্বপ্নে দেখলাম যে আমার সেই ছায়া মানে মূর্তিটা, সেই বাচ্চাটাকেই। আর তারপরে দেখে দেখলাম যেন ও খেলতে যেতে ডাকছে আমাকে। তারপরে তার পরের দিন রাতেও ওরকম জ্বর। তার পরের দিন রাতে কি হয়েছে, আমাকে ও ডাকছে, আমি ওর সাথে চলে যাচ্ছি। বলে, আমার ডাকনাম পাপাই। বলে, "পাপাই আয়, চল আমরা খেলি, ফুটবল খেলি।" আমি স্বপ্নে জিজ্ঞাসা করছি, "তোমার নাম কি?" ও বলছে, "আমার নাম রবিন।" রবি? রবিন, রবিন। রবিন? হ্যাঁ। এবার আমি ওর সাথে কিছু দূর চলে এসেছি। চলে আসার পরে আর হঠাৎ করে দেখি আমার বাবা আমাকে ডাকছে। "কিরে বাবাই, কোথায় যাচ্ছিস এত রাত্রিবেলা?" রাত তখন ১টা বাজে। যেই ডাকছে তখন দেখি কোথায় ছায়ামূর্তি, কোথাও কিছু নেই। আমি বললাম, "এই তো একটু ওয়াশরুমে যাচ্ছি।" কোথাও কিছু নেই। তারপরে আমি শুয়ে পড়লাম যথারীতি। তারপর থেকে মাঝে, মাঝেই না ওই ছায়ামূর্তিটাকে আমি স্বপ্নে দেখতাম। রোজই হুম। আমাকে বলত, "চল আমরা খেলতে যাই।" আমি কিন্তু তারপর থেকে উঠিনি আর। আমার মাথায় কোথাও একটা এসে গেছিল যে এটা একটা হয়তো ইলিউশন। আমার মাথায় কোথাও একটা এসে গেছিল। হুম। তো তারপর এটার কোনো সলিউশন কিছু হয় না? এবার হ্যাঁ, সলিউশন বলতে এবার আমি এই ঘটনাটা কাউকে বলিনি। মোটামুটি ৬ মাস চলে গেছে। তারপরে আমি আমার মাকে বললাম যে, "এরকম একটা ঘটনা ঘটেছিল। সেইজন্য আমার খুব জ্বর এসছিল।" হুম। তা আমার মা বলে যে, "ওখানে অ্যাকচুয়ালি আগে একটা কবর ছিল। কলেরার সময় প্রচুর বাচ্চা মারা গিয়েছিল। ওখানে বাচ্চাদেরকে কবর দেয়া হতো।" তারপর ওই বাড়িটা যখন ছেড়ে দিলাম। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেইজন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেইজন্যও আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি। নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই ১ম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স। বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে। তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন। আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। সেখানে কিছু ময়দার পুতুল, আ মানে লাল ইয়ের মধ্যে, লাল কাপড়ের মধ্যে কাকের পালক, হুম। বিড়ালের নখ এসব পাওয়া গেছিল। আর ওখানে যখন থাকতাম আমার মা খুব অসুস্থ হতো। শ্বাসকষ্ট হতো, ১০০, ২, ৩ জ্বর উঠে যেত। প্রচুর ডাক্তার দেখিয়েছি। ওষুধ খেলে, অক্সিজেন নিলে ঠিক থাকতো। আবার কিছুদিন পরে এরকম হতো। অন্য বাড়িতে আসার পরে এগুলো জাদুর মতো কমে গেল। কি আসার পর? ম্যাজিকের মতন কমে গেল। কি আসার স্বাভাবিক পর? হয়ে গেল। অন্য বাড়িতে আসার পরে। স সবকিছু ঠিক? হ্যাঁ, হয়তো কেউ এটা করত। কিছু কিন্তু খোঁজ লাগিয়েছিলেন কোনোদিন? যে এটা কে করেছে না করেছে, কোনো তান্ত্রিক বা বাস্তু দেখিয়েছিলেন? না, না, আমরা তো চলে আসি তারপরে। তারপর অতটা তারপর মাথা অন্য ঘামাননি? লোক, না, না, না। তারপর অন্য লোক এসছে, তাদের সাথে কিছু আর হয়নি তেমন। হলেও জানতে পারতাম কাছাকাছির মধ্যে। হুম। হলেও জানতে পারতাম। আমার একজন বন্ধু আছে। ওর ডাকনাম আ ছোটু। ভালো নাম সুমিত। তা ও অনেক রাত করে বাড়ি আসতো। কাজ সেরে ও অনেক রাত করে বাড়ি আসতো। আমি অনেক আগে চলে আসতাম। আর ও বাড়ি এলেই না, ও যেই আসতো আমিও তখনই ওর বাড়ির সামনেই মাঠ ছিল। আর আমি থাকতাম ২ তলাতে। হুম। তা ও যখনই আসতো, রাত্রিবেলা কখন আসতো আমি জানি, ১১টার সময়। আমি ওর বাড়ির সামনে আসতাম, ওকে ডাকতাম। তারপর দুজনে মিলে মাঠে একটু গল্প করতাম। করে ও বাড়ি চলে যেত, আমিও বাড়ি চলে আসতাম। এবার সেদিন একটু রাত হয়ে গেছিল। তখন ১১:৫০ বাজে রাত্রিবেলা। আমি ওর বাড়ির সামনে এসে ওকে ডাক দিলাম একবার। ও না এলো, সাড়া দিল না। তা আমি ওর বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম। এবার রাত্রিবেলা আমি ওকে ডাকলাম। ও প্রতিদিনই আসে। হুম। সেদিন ও সাড়া দিল না। এবার ও এলোও না। আর আমি আমি একটু স্মোক করছিলাম, জানো তো? হুম। তা আমি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে স্মোক করছিলাম। তা করতে, করতে হঠাৎ
জাস্ট আমি ডান দিকে তাকালাম। সেখানটা অল্প আলো, অল্প অন্ধকার। তাকাতে আমি ওকে দেখতে পেলাম। ওকে দেখতে পেয়ে আমি ডাকলাম, "এই ছোটু।" ও দেখি অন্যদিকে চলে গেল। আমিও ওর পেছন, পেছন গেলাম। খুবই তাড়াতাড়ি। কি ব্যাপার? আমি ডাকলাম, অন্যদিকে চলে গেল মানে? আমি ওর পেছন, পেছন গেলাম। গিয়ে দেখি কোথাও কেউ নেই। এবার সেই অনেকটা রাত হয়ে গেছে। ওকে সেদিন ফোনও করেছি। রাত হয়ে গেছে বলে ও যথারীতি ফোনটা ধরেনি। পরের দিন ওকে জিজ্ঞাসা করেছি, "তুই কি কাল রাতে এসেছিলিস মাঠে? আমি তোকে দেখলাম, ডাকলাম।" বলে, "না, আমি তো আসিনি। আমি কালকে খুব ক্লান্ত ছিলাম। বাড়ি এসেই ঘুমিয়ে পড়েছি।" হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি তোমাকে, হুম, মানে ছোটবেলার যে ভূতের গল্পটা বললাম তোমাকে, হুম, 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 সেটা আমার একজন বন্ধু আছে, বলেছিল YouTube এ ও বলবে ওটা। হুম, 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 ও রেকর্ডিং করে পাঠাতে বলেছিল। হুম, তা আমি রেকর্ডিং করলাম। করে একটা জায়গায় গিয়ে কি হচ্ছে জানো তো? রেকর্ডিং এর গ্রাফটা ওঠানামা করছে। হুম, কিন্তু আমি বলেছি, আমি জানি সিউর বলেছি। হুম, হুম, কিন্তু ওই জায়গাটায় কিছু শোনা যায়নি। এবার ওকে আমি পাঠালাম। ও বলছে বিভিন্ন জায়গায় ওরকম গ্রাফটা ওঠানামা করছে কিন্তু কোনো সাউন্ড আসছে না। স্পেসিফিকলি কোনো এবার কথা ছিল? ওখানে ওই জায়গাটাতে কোনো কথা ছিল? যে এটার জন্য এটা হচ্ছে না, মানে ওই ভাষাটা কিছু ছিল? এবার তার বন্ধুটা বলল, "আমাকে ইয়ে করে পাঠাও তুমি, হুম, লিখে পাঠাও।" তা আমি লিখেই পাঠালাম। এবার ওর গলার আওয়াজ খুবই সুন্দর। হুম, মানে FM এ যা রাজ্যে আছে সেরকম গলার আওয়াজ। যে প্রেত কথায় তুমি তো শুনেছো যে হ্যাঁ, হ্যাঁ, বলে, হ্যাঁ। অনেকটা ওরকম। তা ও বলল, রাত্রিবেলা আমাকে একদিন ২টোর সময় ফোন করেছে। বলে, "এখন ওটা ওটা আপলোড করছি। যতবারই আমি আপলোড করছি ততবারই আপলোড ফেল হয়ে যাচ্ছে। আর যখনই ওই নামের জায়গাটা আসছে, তখনই আবার কি হচ্ছে মানে সাইলেন্ট হয়ে যাচ্ছে জায়গাটা। গ্রাফগুলো ওঠানামা করছে কিন্তু জায়গাটা সাইলেন্ট হয়ে যাচ্ছে।" হুম। বলে ১২-১৩ বার আমি আপলোড করার চেষ্টা করেছি। যতবারই 99% হয় 100% এর জায়গায় গিয়ে ফেল হয়ে যাচ্ছে। ও তো রাত্রিবেলা আমাকে বলছে, চিন্তা করো। মানে তারপরে কোনোভাবে আমার মানে ওই ঘটনাটা হ্যাঁ, কোনোভাবে মানে কেউ মানে জানাতে চাইছে না হতে পারে এরকম? আমরা হতে একবার পারে। দেখে নিই, মাইকটা গুলো অন আছে মনে হয়। আপনার মাইকটা অন আছে তো? সবুজ লাইট জ্বলছে? হ্যাঁ, জ্বলছে। তাহলে ঠিক আছে বাবা। লাস্টে দেখা গেল যে আমাদের এই কথাতেও কথোপকথনটাও এলো না। আচ্ছা, আচ্ছা। হতেই পারে, মানে কোনো কিছু বলে না তার সাথে হতে পারে। হ্যাঁ, আপনার হুম। আর্লি লাইফেও আপনি একটা কারখানার ঘটনা বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা যদি একটু রাখেন। হ্যাঁ, আমি তখন কত ক্লাস 11 এ পড়ি হয়তো। হুম, আমি কোনো একটা কারণে, বহু বছর আগেকার ঘটনা তো, কোনো হুম, একটা হুম, কারণে, এমার্জেন্সি কারণেই হবে। রাত্রিবেলা আমার মাসির বাড়িতে যাচ্ছিলাম। ওখান থেকে বেশি দূর না, ১.৫ কিলোমিটার মতো। তা তখন ১৫:৩০ মতন বাজে। মাসির বাড়ি থেকে ফেরার সময় ওখানে একটা কারখানা আছে জানো তো? কারখানাটা তো বন্ধ, বন্ধ মানে একসময় ওটা খুব চলত। হুম, কিন্তু তারপরে বন্ধ হয়ে গেছিল ওটা। এবার আসার সময় দেখি, আমি সাইকেলে করে আসছি। দেখি ২টো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে জাস্ট। আমি কিন্তু দেখে ভয় পাইনি। দাঁড়িয়ে আছে জাস্ট দেখে আমি চলে এসেছি। তারপরে কিছুদিন পরে পাড়ায় একজনকে জিজ্ঞাসা করলাম। তখন 11-12 এ আমার নলেজ কতটা হুম, পাড়া সম্বন্ধে? পাড়ার একজনকে জিজ্ঞাসা করলাম। তা সে বলল, তার অনেকটাই বয়স হয়েছে। সে বলল যে, "কারখানাগুলো আগে খুব ভালো চলত। এখন বন্ধ হয়ে যাওয়ার পরে ২টো লেবার ওখানে মারা গিয়েছিল। অনেকেই নাকি ওখানে ২ জন ছায়ামূর্তি দেখতে পায় অনেক রাত্রি করে।" মানে ওদের একটা মানে টাকা পয়সা না পেয়ে গিয়ে মানে ওই একটা বাজে পদক্ষেপ নিয়ে ফেলে। মানে কারখানাটা বন্ধ হওয়ার কারখানা ফলে। কারখানা বন্ধ হলে কি হয়? তার হ্যাঁ, ইনকাম সাপ্লাইটা বন্ধ হয়ে গেল। একদমই। ওইটা সেজন্য একটা মানে হ্যাঁ, ওই একটা ট্রমাটা নিতে ডিপ্রেশনে পারেনি। হ্যাঁ, হ্যাঁ। হুম, তারপরে এবার যে গল্পটা বলব, হুম, আমার বললাম না প্রচুর আছে আমার জীবনে ভূতের গল্প। এবার যে গল্পটা বলব সেটা হলো খুবই ইন্টারেস্টিং। এই গল্পটা হলো একটা বই নিয়ে। বই একটা নিয়ে, হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড বই। সেকেন্ড হ্যান্ড বই। কোথা দিয়ে হ্যাঁ, কিনেছিলেন? আমি গড়িয়াহাটে আমার একটা অফিস আছে। তা সেখানে গড়িয়াহাটে দেখবে সেকেন্ড হ্যান্ড বই পাওয়া যায় অনেক। হুম, হুম, আর হুম, আমার বই পড়ার খুব শখ। হুম, আর আমি বেশি আধ্যাত্মিক বই পড়তেই ভালোবাসি। একটা বাইবেলের বই, খুব সুন্দর বই। ডক্টর নরম্যান ভিনসেন্ট পিলের লেখা। ওনার লেখা প্রচুর ভালো, ভালো বই আছে। তো ওই বইটা আমি নিলাম। নিয়ে বাড়িতে এলাম। এসে জাস্ট রেখে দিয়েছিলাম। এবার বইটা একদিন আমার মনে হলো পড়ি সন্ধেবেলা। সন্ধেবেলা বইটা পড়লাম। এবার
আমার মা সেদিন একটু রাত্রিবেলা একটু শপিং করতে গেছিল। তখন আমি অবিবাহিত, অনেক কমই বয়স। শপিং করতে ফেরার সময় বইটা সেদিন আমি পড়েছিলাম। আর ফেরার সময় কি হলো, ভোটের আগের দিন ছিল বুঝলে, তার পরের দিনই ভোট। রাস্তাঘাট যথারীতি ফাঁকা। ফেরার সময় মা রিক্সাতে করে আসছেন, আর উল্টো দিক থেকে একটা স্করপিও রিক্সাটায় ধাক্কা দিল। আর আমার মা ছিটকে গিয়ে স্করপিওর ওয়াইপার আছে না, তো ওয়াইপারের মধ্যে ঝুলছিল। আর সে সময় আশেপাশের যারা ছিল সবাই গিয়ে ছুটে 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 এসে স্করপিওটাকে দাঁড় করালো। দাঁড় করাতে মা নিচে নিচে পড়ে যায়। তারপরে তারপরে স্করপিওর ছেলেটাকে ধরে রাখে কিছু ছেলে। তারপরে আমাকে ফোন করে হসপিটাল থেকে। আমি ফোন করে দেখি যে মা মোটামুটি ঠিক আছে, জাস্ট পায়ে লেগেছে একটু। মানে এটা হসপিটাল থেকে কত জোর ইঞ্জেকশন লেগেছে? দিয়েছে। এটা তো এবার বিশাল। মানে কেটে টেটে যায়নি সেরকম? না, একটু পায়ে লেগেছে। পায়ে লেগেছে, বাবা! ভাগ্যিস অনেক লোকে দেখেছিল, হ্যাঁ, সেই জন্য মানে আটকে নিয়েছে স্করপিও মানে তো গাড়িটাকে। বড় গাড়ি একটা। আর ভোটের আগের দিন রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে। হুম। বড় গাড়ি ওরকম ভাবে নিয়ে চলে যেত পড়ে গেলে। আর ড্রিঙ্ক করে চালাচ্ছিল ড্রাইভারটা। ও! এটা একদমই এবার করা উচিত না এটা। মানে হ্যাঁ, আপনাদেরকেও বলব যে এটা একদমই করবেন না। এবার আমি যেতে যেতে আমি হুম, হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে ড্রাইভারটা চলে গেছে, পালিয়ে গেছে কোথায়। তারপরে আমার মনে হলো তখন যে এই বইটা পড়ে এরকম, বইটাতে লেখা আছে হুম, ডিয়ার ক্যাথি, হুম, হোপ ইউ লাইক ইট, ফ্রম ইউর সান। সান বলে সানের নাম লেখা নেই। আর হয়তো আমার যতটা ধারণা, হয়তো বইটা একটা ছেলে তার মাকে দিয়েছিল, হুম, হুম। হয়তো তার মা মারা গেছে, আমার যতটা ধারণা। বইটা কি ছিল? মানে এবার বইটার ব্যাপারটা বইটা কি? অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজেশন নিয়ে লেখা ছিল। হুম। তারপর বাইবেলের বই ছিল। বাইবেল রিলেটেড বই মানে। বাইবেল বাইবেল তো না রিলেটেড ওটা। বই, হ্যাঁ, বাইবেল রিলেটেড বই। বইটার সাথে হ্যাঁ, কি এবার যুক্ত আছে? এবার তারপরে বইটাকে আমি রেখে দিয়েছিলাম গোডাউনে। তারপরে গোডাউনে রাখার পরে বহু বছর পরে আবার আমার মনে হলো, আমি আবার গোডাউন থেকে একটা জিনিস আনতে গেছি। আনতে গিয়ে ওই বইটাকে আমি দেখি। আমি ভাবলাম এটা আমার মনের ভুল। হয়তো ওই ঘটনাটা ঘটারই ছিল। হুম, বইটার সাথে কোনো রিলেটেড নয়। হ্যাঁ, তারপরে বইটাকে আবার আমি বের করি। বের করে আবার আমি পড়তে থাকি। তখন আরেকটা দুর্ঘটনা হলো। দুর্ঘটনাটা এমন, ধরো আমি যেখানে থাকি সেখানে ঘরে সেদিন কেউ ছিল না। আমার ভাইপো এসেছিল, ওরা দিল্লিতে থাকতো তখন। তা কোনো একজন, আমি একটা একটা অন্য ঘরে আছি, খুবই ছোট ঘর। মানে কোনো একজন আমার বাড়িতে এলো, কলিং বেল বাজালো, বাজিয়ে আমার মা আছে কিনা জিজ্ঞাসা করলো। আর আমি, ভাইপো তো নতুন, ওকে কেউ কিছু জিজ্ঞাসা করলেও বলতে পারবে না। না। তা আমিও সেই আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে কে এসছে দেখার জন্য বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি কোথাও কেউ নেই। এবার আমি ভাইপোকে জিজ্ঞাসা করলাম, যে এসছিল তাকে কেমন দেখতে, তুই তো এখানে কাউকে চিনিস না। সে বলল, সে যেরকম বিবরণ দিল সেরকম দেখতে ওই অঞ্চলে কেউ নেই। আমার মায়ের যারা চেনা পরিচিত আছে লোকজন, আমি তো সবাইকে চিনি, সেরকম দেখতে কেউ নেই ওই অঞ্চলে। তা এসছিল তবে কে? এবার তারপরে কি হলো, জাস্ট আমার বাড়িতে তার সেদিনই সেদিনই রাত্রিবেলা আমি সিঁড়ি থেকে জাস্ট নামতে গিয়ে কিভাবে জানি না পড়ে গেলাম, আমার পা ভেঙে গেল। আপনার? হ্যাঁ, ভেঙে গিয়ে আমি হসপিটালাইজড হলাম রাত্রিবেলা। একটা দরজা আছে, পড়ে গিয়ে দরজার মধ্যে আমার পায়ে এই নিচের দিকের হাতটা লাগলো, লেগে আমার পা ভেঙে গেল। তারপরে আমি হসপিটালাইজড হলাম। হসপিটাল থেকে আসার পরে বইটাকে এক জায়গায় আমি ফেলেই দিলাম বলতে পারো। তারপর থেকে এরকম হয়নি। আমি জানি না কোইন্সিডেন্স কিনা, এটা নাকি বইয়ের জন্য। এই ঘটনাটা আমি ওই জায়গায় আমি আরেকবার গেছিলাম, যেখান থেকে বইটা নিয়েছিলাম। হুম, হুম। ওই লোকটার কাছেই গেছিলাম। আমি লোকটাকে পরিষ্কার করে বললাম এরকম এরকম হয়েছে। বলে হতে পারে, না হওয়ার কিছু নেই। এটা একটা ঘটনা আমার জীবনে।
উফ! আর বই রিলেটেড এবার এরকম ১ম বার শুনছি। মানে আপনি তারপরে আমি আমার অ্যাস্ট্রোলজি চোখে দেখলাম যে পুরনো কোনো জিনিস হয়তো আমার স্যুট করে না। পুরনো জিনিস, হ্যাঁ, পুরনো জিনিস। মানে অ্যান্টিক জিনিস যেগুলো আছে সেগুলো হ্যাঁ, নিয়ে হ্যাঁ, কোনো আমার ঘটনা আছে? না অ্যান্টিক জিনিস নিয়ে অ্যান্টিক জিনিস কোনো নিয়ে। ঘটনা নেই। কিন্তু আমি আমি ওরকম আমার টাইপের জিনিসগুলো নিয়ে আপনার সাথে সম্পর্ক ভালো লাগে না। মানে আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল ছকে দেখে দেখলাম না, হুম, পুরনো সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস যেন আমি ইউজ না করি। তারপর হুম। থেকে আমি সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস ইউজ করিনি। সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা আমি বন্ধই করে দিয়েছি তারপর থেকে। যা কেনেন ব্র্যান্ড নিউ কেনেন। হ্যাঁ, হ্যাঁ, নতুনই কিনি। এমনকি আমি কোনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনিনি জীবনে। তারপরে এবার আমি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ আমি যত কাছাকাছি থেকে ভূত দেখেছি, ভৌতিক জায়গাতে না গিয়েও হুম, তাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। যেমন? আমার বাড়িতে হুম, তখন বাজে রাত ১:১০। আমরা সবাই একটু দেরি করেই ঘুমাই, জানো তো? হুম, তা রাত্রিবেলা আমি ছাদে যাচ্ছি। আ ছাদে যা মানে ছাদে তালা দিতে হয়, তালা দিতে যাচ্ছি। তা ছাদের সামনে গিয়ে পৌঁছেছি। লাইট জ্বলে। এবার লাইটটার ওখানে খুব ব্রাইট লাইট নয়। তা লাইটটা যেমন যথারীতি জ্বলছে। আমি যাচ্ছি, যেতে, যেতে সামনের দিকে তাকালাম। দেখি ঠিক ১৫ বছরের একটা ছেলে। আমি যাকে কোনোদিন দেখিনি। আমার দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করবে না কৌশিক, আমার শরীর থেকে যেন মানে শিরা থেকে যেন শীতল একটা স্রোত বয়ে গেল। আর প্রচণ্ড ভয় পেয়ে গেলাম আমি। কিন্তু আমি পালাইনি। আমি কি করব বুঝে উঠতে পারছি না। আমি ওর দিকে তাকিয়ে আছি। এবার ঠিক ৩ সেকেন্ড ও আমার দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। তাও ৩ সেকেন্ড পরে ও ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ হয়ে যাওয়ার পরে আমি চারিদিকে দেখলাম। কোথাও কাউকে পেলাম না। তারপরে রাত্রিবেলা অনেক রকমের আওয়াজ পাই। তারপরে খারাপ স্বপ্ন তো আছেই। ঘরে কোনো খারাপ জিনিস থাকলে তুমি খারাপ স্বপ্ন দেখবেই। হুম। শ্মশানের স্বপ্ন দেখবে বা মৃতদেহের স্বপ্ন দেখবে। ঘরে খারাপ জিনিস থাকলে খারাপ স্বপ্ন একটা দেখবে। আর স্বপ্নের বিশেষ ব্যাপারে করে বলুন না, মানে কেমন দেখেছিলেন? মানে সেটা কি সত্যি ঘটেছে? নাকি জাস্ট ওটা দেখার জন্য দেখেছেন? স্বপ্নের ব্যাপার আমি বলতে গেলে আমারই বন্ধু, মানে আমার বাড়ির পাশেই থাকে। হুম, পাশে বলতে ঠিক পাশে না, মানে আমরা দোতলায় থাকি, ওরা নিচে থাকে। হুম, নিচের পাশের বিল্ডিংটায়। হ্যাঁ, তা আমি তো জানি না। আমি নিচে এসেছি সকালবেলা। ওর ঠাকুমা বলে, "দেখো আমার নাতি না সুইসাইড করেছে।" হ্যাঁ, হঠাৎ? এবার হ্যাঁ, হঠাৎ কেন করলো জানি না। দেখো আমার নাতি না গলায় দড়ি দিয়েছে। তখন ২-৩ জন গেছে খোলার জন্য। আমিও গেছি, যথারীতি খুলেছি। হুম, আমার তখন কত বয়স? ২১ বছর বয়স হবে। এবার আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমরা কজন আছি। ওর মাথাটা ঠিক আমার কোলে। হুম, হ্যাঁ, আমি তো জানি না ও যে মৃত তখন। আমি জানি ও হয়তো বেঁচে আছে। হসপিটালে গিয়ে দেখলাম যে ও ডাক্তার বলে যে ও মারা গেছে। তারপর সেদিন রাতে তো আমি ঘুমিয়েছি। আরেকটা কি হয়েছিল, আমার কাছে তখন একটা ইয়ে ছিল, বুঝতে পারলে? শায়রি লেখার বই হয় না? হুম, হুম, ফ্রেন্ডশিপ শায়রি। আমরা তো আগে ১ম এ এসএমএসই লিখতাম হ্যাঁ, সবাইকে। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ? তা এসএমএস এর বই ছিল। তা ওকে ওই এসএমএস এর বইটা দেওয়ার কথা ছিল আমার। ও আমার রাত্রিবেলা আমার স্বপ্নে এসে বলছে, "এই আমাকে এসএমএস এর বইটা দে।" আমি বলছি, "তুই? তুই তো মরে গেছিস। তোকে আবার বই দেবো কেন?" আমি বললাম, "তুই ওখানে দাঁড়া, আমি নিয়ে আসছি।" এবার আমি নিয়ে আসছি। এবার আমি আ ছা ছাদে ছিলাম। ছাদ থেকে ঘরে আসছি। এবার যেন দেখছি ও আমার পেছন, পেছন আসছে। আমি ভয়ে মা বলে চেঁচিয়ে উঠলাম। ঘুমটাও ভেঙে গেল। দেখি ও চলে গেল। এবার আর তখন কি ছিল? তখন আমাদের সবার ঘরে ফিল্টার থাকে, জানো তো? হুম, হুম, তখন না আমাদের ঘরে কোনো ফিল্টার ছিল না। আমি জল আনতেই যেতাম। জল আনার যেটা জায়গা ছিল আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। আর ওই জায়গাটা খুব অন্ধকার ছিল। যখনই আমি রাত্রি করে যেতাম, বিকজ রাত্রিবেলা ফাঁকা হতো। হুম। ফাঁকা থাকতো। ভিড় থাকতো না। যখনই আমি আনতে যেতাম, তখনই যেন মনে হতো আমার সামনে দাঁড়িয়ে আছে।
তারপর যখনই আমি ওর বাড়ির সামনে দিয়ে যেতাম, যেন মনে হতো ওকে আমি দেখতে পাচ্ছি। তারপরে একজন তান্ত্রিকের কাছে গিয়ে আমি বলাতে কিছু উনি বললেন, তারপরে সেই ভয়টা আমার অনেকটা কম হলো। তুমি বলছিলে যে তুমি সাধনাও করেছো। হুম, হুম, একটা সময় গেছে যে তুমি হুম, তারাপীঠে বসে অনেক সময় হুম, ধ্যান করে গেছো। হুম, সেইগুলোর এক্সপেরিয়েন্সটা একটু রাখবে? হুম। আসলে সাধনা অন দ্য ক্যামেরাই বলছি, সাধনার শুরুটা আমার একজনকে বশীকরণ দিয়ে, জানো তো? হুম, কিন্তু যেখানে কিছু খাওয়াতে হয় না। হুম, কিন্তু সেটা আমি জাস্ট একবারই করেছিলাম। আর সেটা করার পরে কি হয়েছিল, আমি যেখানে থাকতাম, মানে যে ঘরে শুতাম একাই শুতাম। কি হয়েছিল, লাইট রাত হলেই না লাইটগুলো ব্লিঙ্ক করতো খালি। আর ঘুমোলে প্রচণ্ড একটা তোমার ভয় লাগতো ঘুমোতে গেলেই। হ্যাঁ, তা আমার মার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তা আমি ভাবলাম হয়তো আমি এসব করছি বলে এরকম হচ্ছে। তারপর আমারও একটা অ্যাক্সিডেন্ট হলো। তারপরে ওই ভুল সাধনা আর করিনি। তারপরে আমি মায়ের সাধনাই করেছি। একবার অ্যাকচুয়ালি আমার একজন গুরু আছে, সে বলে যে স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স এর কথা না কাউকে বলতে নেই। তবুও আমি যেহেতু এখানে আজকে এসেছি সেজন্য আমি বলছি। একবার তারাপীঠের সাধনাটা বলতে গেলে তারাপীঠে যখন মানে একসময় যখন সাধনা করেছিলাম, তখন পাশে একজন বড় সাধক ছিল আমার পাশে। তা ওনার পাশে গিয়ে আমি বললাম, "বাবা এখানে একটু ধ্যান করব?" তা উনি আমার মুখের দিকে তাকালেন, কিছু বললেন না। তা ওনার পাশে ধ্যান করতে গিয়ে আমি পুরো ট্রান্সে চলে গেছিলাম। সেরকম এক্সপেরিয়েন্স ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে অনেক উচ্চমার্গের সাধক উনি। ওরকম এক্সপেরিয়েন্স আমার জীবনে হয়নি। তারপরে তারপর ওখান থেকে ফেরার পরে আমার বাড়িতে মায়ের মূর্তি আছে। তা মাকে আমি বললাম, "মা আমাকে দেখা দে। তোকে দেখা দিতেই হবে।" আর চোখে জল চলে আসছে। এসব এত ভেতরের কথা এগুলো। আমার জীবনে কেউ জানে না এসব কথাগুলো। "মা তুই যদি দেখা না দিস আমি কিন্তু থাকবো না। আমি এই পৃথিবী ছেড়ে চলে যাবো।" মাকে বললাম, "মা দেখা দে।" আর মা এসেছিলেন। কিন্তু রামকৃষ্ণদেব যেমনভাবে মাকে দর্শন করেছিলেন সেরকমভাবে আমি দর্শন করতে পারিনি। কিন্তু ফিলিংস হয়েছে আমার যে মা আছেন। মা হয়তো দেখা মানে মাকে 100% দেখেছি আমি বলতে পারব না। কিন্তু 30% মাকে দেখেছি আমি বলতে পারব। 30% মায়ের দর্শন পেয়েছি আমি বলতে পারব। তখন শীতকাল, যখন একটা মহাশক্তিধর আসে না কোনো জায়গায়, হুম। তখন শীতকাল, তখন বৃষ্টি শুরু হয়ে গেল। মেঘ মেঘ আকাশে হঠাৎ করে চলে এলো। শীতকালেও তখন বৃষ্টি এসছিল। মহাশক্তি এলে এরকম হয়। এরকম কতদিন এরকম মায়ের স্বপ্নে আমি ভাবতাম যে আ মাকে আমি দেখতে পাচ্ছি না। মায়ের পেছনে আমি ছুটছি। তারপরে একসময় এসব হয়ে যাওয়ার পরে আমি শুরু করলাম শিব সাধনা। আসলে কি বলতো? আ শক্তি সাধনা করার পরে শিব সাধনা করতেই হয়। নয়তো হুম। সম্পূর্ণ হয় না তো। হ্যাঁ, হ্যাঁ, নয়তো সম্পূর্ণ হবে না। কেন? আবার ধরো শিব সাধনা করার পরে শক্তি সাধনা করতেই হয়। শক্তির আধার হলো শিব। শিবশক্তি যেটাকে বলা হয়ে থাকে হ্যাঁ, হ্যাঁ, একসাথে। হ্যাঁ, হ্যাঁ। ও! শিব শক্তি একসাথেই থাকে। এক মায়ের এক ধরনের শিব সাধনা না করাটা মানে মাকে এক ধরনের অপমান করা। হুম। শিব সাধনা করলে মা বেশি খুশি হন। উনার সাধনা না করেও যদি কেউ শিব সাধনা করেন মা বেশি খুশি হন। আর আমার এই এক্সপেরিয়েন্স এর কথা বলছি, আমার Facebook এ একটা চ্যানেল আছে। আমার চ্যানেল বলব না, একটা গ্রুপ আছে। গ্রুপে আমি মেম্বার। তা বলছে যে একটা মেয়ে পোস্ট করেছে যে, "আমার বিশেষ কিছু সাহায্য দরকার। কেউ যদি আমাকে হেল্প করতে পারেন তো বলুন। আমাকে আমি তাকে ইনবক্স করব। কমেন্ট করুন, আমি তাকে ইনবক্স করব।" তা আমি কমেন্ট করেছি, "বলুন আপনার কি হেল্প লাগবে?" তা বলে, "দাদা ভাই, আমি একজনকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারব না। সে আমাকে ছেড়ে দিয়েছে।" তাই আমি বললাম, "দেখো এগুলো তো ইল্লিগাল, আনএথিক্যাল। এগুলো আমি করি না।"
বলে, "তোমাকে আমি দাদাভাই বললাম, দাদাভাই একটু করে দাও না। প্লিজ করে দাও।" বলে, "কত টাকা লাগবে আমি দেবো।" আমি বললাম, "দেখো টাকা পয়সা দিতে হবে না। আমি ঠিক আছে তুমি যখন এত বলছো, তুমি একটা মেয়ে হয়ে বলছো, এতবার আমাকে দাদাভাই বলছো, আমি চেষ্টা করতে পারি।" তা আমি করেও দিয়েছি। কিন্তু তারপর আমি তাকে ফোন করেছি। সে তারপর থেকে আর ফোন ধরে না। অনেকবার আমাকে ফোন করত। করে এরকম রিকোয়েস্ট করত। একবারে আমি রাজি হইনি। অনেকবার ফোন করাতে রাজি হয়েছি। তারপরে আমি করেও দিয়েছি। সে আর আমার ফোনই ধরে না। কাজ কিন্তু হয়েছে? কাজ হয়েছে আমি সিউর। ও কি বলবে আমি জানি। আমি যা করে দিয়েছি কাজ হয়ে গেছে। কাজ হয়েছে ও ভেবেছে হয়তো আমি টাকা চাইবো। হ্যাঁ। সেই জন্য ফোনই ধরে না। আরেকটা ঘটনা কি হয়েছে, এটা এর আগের ঘটনা কিন্তু। তা এরকম বলেছে, "খুব আর্জেন্ট দরকার। আমাকে একটু ইনবক্স করো গ্রুপের মধ্যেই।" তা আমি তাকে ইনবক্স করি। তা বলে, "আমি একজনকে ভালোবাসি। তার সাথে সে আমেদাবাদে থাকে। কলকাতায় এসছিল হচ্ছে। মেয়েটা কলকাতায় থাকে। কলকাতায় এসছিল। ওরা মিট করেছে। ছেলেটার নামও আমাকে বলেছে। তা হঠাৎ করে মেয়েটার সাথে কোনো আর সম্পর্ক রাখছে না। ফেসবুকেও মেয়েটা ওকে পাচ্ছে না। কিচ্ছু হচ্ছে না। কোনো সম্পর্কই হচ্ছে না ওদের সাথে। তা মেয়েটা বলে, "আমার সাথে এত ভালো সম্পর্ক হঠাৎ করে আমাকে বলে গেল। দাদা ভাই তুমি একটা কিছু করে দাও। হ্যাঁ, ও যাতে আমাকে ফোন করে।" তারপরে তারপরে ছেলেটার জাস্ট নাম বললাম। নাম বলার পরে জাস্ট নাম নেই, আমি জাস্ট ধ্যান করে খালি দেখছি শ্মশান, খালি দেখছি চিতা জ্বলছে, খালি দেখছি মৃতদেহ। তাই এটা আমি কেন দেখছি? আমি আরো ধ্যান করলাম। ধ্যান করে না আমি গুরুদেবকে ধ্যানের মাধ্যমে বললাম যে এরকম কেন হচ্ছে? তা আমার মনে হলো গুরুদেব আমাকে বলছে যেন হয়তো ছেলেটা মারা গেছে। তা আমি মেয়েটাকে বললাম এরকম, "দেখো কিছু মনে করো না, দেখো তো খবর নিয়ে দেখো তো ও কি বেঁচে আছে?" তারপরে বলে, "না ও বেঁচে, ওর যদি কিছু হতো ওর যদি কিছু হয় আমি তো বুঝতে পারবো, আমার মন বলবে।" আমি বললাম, "না তুমি খবর নিয়ে দেখো।" বলে, "ঠিক আছে আমি খবর নিয়ে দেখবো।" তারপরে আমাকে 10 দিন পরে ফোন করেছে, "দাদা ভাই আমি খবর নিয়ে জানলাম যে ও বাইকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে।" এই ঘটনা। আমি বশীকরণ করি না, না। খুব আনএথিক্যাল ব্যাপার। থ্যাংক ইউ। এবার আর আর কি কিছু আছে ঘটনা? যদি আর থেকে থাকে তাহলে আপনি দর্শকের জন্য রাখতে পারো। নাকি আচ্ছা, এইটুকুতেই আমরা ইতি রাখবো? ঘটনা ঘটনা আমার বাড়ির ঘটনাই বলতে পারি। ঠিক আছে। ওটা দিয়ে তাহলে ধরো আজকে আমার পডকাস্টটা শেষ করব। ঠিক আছে? হ্যাঁ, আমি কিছু না বলতে চাই দর্শকদের জন্য। একদম, একদম। সেটা নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, সেটা এই ঘটনাটা পরে শোনো। হ্যাঁ, তারপরে আমার বাড়ির পাশে না একটা মানে হস্টেল টাইপের আছে। সেখানে কিছু ছেলে থাকে। হুম, তা ওরা বলে, "তোমার বাড়ি থেকে রাত্রিবেলা" আমরা অনেক রাত অব্দি ছাদে থাকি। ১:৩০ ২:০০ ওদের ছাদ আর আমাদের ছাদ পুরো পাশাপাশি। হুম, একদম হুম, সেম লেভেলে। হুম। রাত ১:৩০ ২:০০ আমরা ২:১৫ অব্দিও থাকি। তোমাদের ছাদ থেকে মনে হয় কেউ দৌড়ে যাচ্ছে, কেউ লাফাচ্ছে, কেউ ভারী কিছু ফেলছে। বলে, "তোমরা কি শুনতে পাও? তুমি কি থাকো? তুমি কি আওয়াজ করো?" আমি বললাম, "কই না তো।" তো একদিন কি হলো, আমার আমি ঘুমোচ্ছি। আমার পাশে আমার ছেলেও ঘুমোচ্ছে। তা রাত তখন ১:৩০ আর আমার ৩ তলায় কেউ থাকে না। ১ তলাটাও ফাঁকা। তার ৩ তলাতে মনে হচ্ছে কে যেন দৌড়াচ্ছে। আমার ছেলেটা যথারীতি ভয় পাচ্ছে। ও বলে যে আমার ছেলেটা বলে যে, "কাকে যেন" আগে বলতো, "কাকে যেন চলে যেতে দেখলাম, কি একটা দাঁড়িয়ে আছে।" আর ওর কিন্তু লগ্নে কেতু। লগ্নে কেতু হলে সে সাইকিক হবে। তার একটা সাইকিক আলাদা পাওয়ার হবে। সে কিন্তু দেখতে পাবে, বুঝতে পারবে। সে কিন্তু মানুষের অতীত ভবিষ্যৎ বলে দিতে পারবে। তা ওরকম রাত্রিবেলা আওয়াজ হচ্ছে, খুব জোর আওয়াজ হচ্ছে। তা আমি কি করলাম, আমার ব্লুটুথ বক্সে হনুমান চালিসা চালিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আওয়াজটা আর নেই। আমি জানি আমার বাড়িতে এরকম কিছু ছিল। আমি একজন তান্ত্রিককেও দেখিয়েছি। হুম। সে ধ্যানে বলে দিল যে, "তোমার বাড়িতে শিওর আছে কোনো বাবারে! অপদেবতা।" তো এটাকে তা ঠিক করার চেষ্টা করোনি তুমি? তা আমি ভাবলাম আমি নিজে তান্ত্রিকের কাছে কেন যাবো? তান্ত্রিক বলল যে,
৳৫০,০০০ লাগবে। আমি বললাম, "এত টাকা লাগবে? ঠিক আছে, আমি নিজেই চেষ্টা করি।" তারপরে আমি হনুমানজির নাম চালিয়ে দিলাম। হনুমানজির নাম চালালে ওরা থাকতে পারবে না, না। দুর্বল হয়ে যাবে। বাড়িতে দর্শকদেরকে বলব, বাড়িতে যা কিছুই থাকুক, প্যানিক করবেন না, ভয় পাবেন না। সবচেয়ে ক্ষতিকর হলো মানুষ, সবচেয়ে ভয়ঙ্কর হলো হুম, মানুষ। মানুষের থেকে ভয়ঙ্কর কিছু নেই। কিচ্ছু হয় না। ভূত আপনার গলা টিপে ধরবে না। ভূত থাকলে বাড়িতে হয় আপনার হয়তো আপনি ভয় পাবেন, আয় হুম, উন্নতি হবে না। হুম, হুম। কিন্তু এক কাজ করবেন, ধুনোর মধ্যে সর্ষে দিয়ে জ্বালাবেন। সর্ষে আর ঘুঁটে। ঘুঁটেটাকে একদম শুকনো যেটা, গুঁড়ো হুম, করে ধুনোর মধ্যে ধরাবেন। আর হনুমান চালিসা পাঠ করবেন, বজরং বান পাঠ করবেন, ৩ বার করে পাঠ করবেন। এই দুটো। প্রতিদিন পাঠ করে যান। দেখবেন ওরা আপনার ক্ষতি করতে পারবে না। আর সবচেয়ে এগুলো পাঠ করার পরে দীক্ষা নিয়ে নিন। গুরুদেবকে বলুন যে পঞ্চমুখী হনুমান স্তোত্র পাঠ করব কিনা। গুরুদেব যদি বলেন যে করবেন, তবে আপনি করবেন, নয়তো করবেন না। পঞ্চমুখী হনুমান স্তোত্র পাঠ করলে দিনে একবার করেই পাঠ করুন না আপনি। হুম। কোনো ভূত থাকতে পারবে না, কোনো অপদেবতা থাকতে পারবে না, গ্যারান্টি আমার। আপনারা ওকে, নিজেই করে দেখুন না। ওকে। আ কারোর ধরো ইয়েতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, বা কারোর শরীর খারাপ, হুম, বা আয় উন্নতি হচ্ছে না। আরে আপনি ভুল জায়গায় টাকা দিয়েছেন, আয় উন্নতি হবে না। আপনার দেখতে হবে আপনার রাহু কোন অবস্থানে আছে। আপনার সেখান থেকে ইনকাম আসবে কি করে? সব কিছু লোক আছে সবসময় ভেবে ফেলে যে হয়তো আমার বাড়িতে ভূত আছে, হয়তো আমাকে কিছু করে দিয়েছে তার জন্য বা কেউ কিছু কোনো হচ্ছে না। কিছু ফেলে রেখে দিয়েছে। হয়তো কোনো কিছু ফেলে রেখে দিয়েছে। আমি এরকম প্রচুর মানুষ জানি। কিন্তু আগে কিন্তু সায়েন্স। হুম, সায়েন্সের আগে কিন্তু কিছু নেই। আমিও আগে সায়েন্সকে বিশ্বাস করি, তারপরে সবকিছু। সায়েন্স যেখানে পারে না, তারপরে আমি অন্য কিছুতে যাই। নিশ্চয়ই। এরকমভাবেই কি মানুষকে ভাবাও উচিত যে হ্যাঁ, সবকিছুর হ্যাঁ। মধ্যে একটা কিছু না কিছু একটা অন্যরকম দিক তারা না ভেবে হ্যাঁ, মূল হ্যাঁ। যে ব্যাপারটা সেটাতে মাথায় লাগায়। হুম, হুম, হুম। আ থ্যাংক ইউ দাদা আপনাকে হুম, আমাদের হুম। পডকাস্টে হ্যাঁ, এতটা সময় দেওয়ার জন্য। আর ওয়েলকাম। হুম। উম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট চিরঞ্জিত দা, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার।